মিতুল ফ্রেশ হতে চলে এলো রুমে। ওয়ার্ড্রোবের ভেতর থেকে গাঢ় গোলাপি রঙের একটা থ্রি পিস বের করলো। এই থ্রি পিসটা ভীষণ অপছন্দ ওর। 2 বছর আগে দার্জিলিং ঘুরতে গিয়েছিল ফ্যামিলি সহ, তখন বড় ভাই দিয়েছিল এটা। গাঢ় গোলাপি রং পছন্দ নয় ওর, ব্রো জানে সেটা। তারপরে গাঢ় গোলাপি রঙের থ্রি পিস দিয়েছে। ও এটা এর আগে 3-4 বার পরেছে, পরতো না, কিন্তু থ্রি পিসটা দেখতে অনেক সুন্দর, তাই না পরেও পারে না। আজকে হঠাৎই থ্রি পিসটা পরতে ইচ্ছে করলো। মিতুল থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 8 ঘন্টা সময় লাগলো শাওয়ার নিতে। চুলগুলো শুকিয়ে নিয়ে তারপর বের করলো রুম থেকে। লিভিং রুমে চলে এলো। সোফার উপর বসেই কল দিল জোহানকে। জোহান কেটে দিল কল। একটু পর মেসেজ পাঠালো, আমি বিজি আছি, পরে কল দেব। মেসেজটা দেখে মিতুলের সারা শরীর জ্বলে গেল রাগে। 5 দিন ধরেই একই মেসেজ দেখছে শুধু, পরে কল দেবে, পরেরটা হবে কখন, পরে কল দেবে বলে তার কোনোদিন হুদিস থাকে না। 5 দিন হয়ে গেছে, এখনো তার ব্যস্ততা শেষ হচ্ছে না। আদেও কি ব্যস্ত, নাকি ওকে এড়িয়ে চলার ধান্দা? জোহান কি সত্যি সত্যি অ্যাভয়েড করছে ওকে? মিতুল রাগে টিভি অন করলো। প্রথমে টিভিতে ভেসে উঠলো সিরিয়ালের দৃশ্য। ওর মেজাজ আরো খারাপ হলো। একের পর এক চ্যানেল পাল্টে অবশেষে রেসলিং এসে থামলো। রেসলিং দেখতেই মনটা শান্ত হবে। মায়েরা কিচেন থেকে ডাকলো। মিতুল খেতে এসো। মায়ের ডাক শুনে মনটা নরম হলো একটু, বলল, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। মিতুলের কথা শুনে মাহিরা কিচেন থেকে লিভিং রুমে এলেন। খাবে না মানে? টিভি অফ করে এখনই খেতে এসো। মাহিরার কড়া গলা। মিতুল একটু ইতস্তত করে বলল, খেতে পারি যদি তুমি খাইয়ে দাও। মাহিরা কণ্ঠ একেবারে ধীর শান্ত হয়ে গেল। ঠিক আছে, ডাইনিংয়ে এসো, আমি খাইয়ে দেব। হুম, ডাইনিংয়ে না, আমি খুব ক্লান্ত। এখান থেকে উঠে যে কিচেনে যাব সেই শক্তি নেই। তুমি ভাত নিয়ে এসো এখানে। মাহিরা বুঝলেন মিতুলকে বোঝানো যাবে না। তিনি ভাত নিয়ে লিভিং রুমে এলেন। মিতুল মায়ের হাতে খেতে খেতে টিভি দেখতে লাগলো। রেসলিং রেখে এখন হলিউড অ্যাকশন মুভি দেখছে। নাবিল নিজের রুম থেকে বের হয়ে মোবাইল টিপতে টিপতে মিতুলের পাশে এসে বসলো। মোবাইলে দৃষ্টি রেখেই বলল, বড় হয়ে গেছিস, এখনো মায়ের হাতে খাস, লজ্জা করে না? মিতুল পাশ ফিরে ভাইয়ের দিকে তাকালো, বলল, আমি আমার মায়ের হাতে খাচ্ছি, অন্য মায়ের হাতে না তো। লজ্জা করবে কেন? আর বড় হওয়া এবং লজ্জার কথা যদি ওঠে, তাহলে তো তোমার আর ব্রোর মাঝে লজ্জার ছিটে ফোঁটাও পাওয়া যাবে না। আমার থেকে বড় হয়ে এখনো তোমরা মায়ের হাতে খাও, তোমাদের লজ্জা নেই? মিতুলের কথায় নাবিল জ্বলে উঠল। কখন খাই আমরা মায়ের হাতে? মাসের ভিতর বেশি হলে 5 কি 6 বার খাই। এটা আর এমন কি? আর কি, আমি তো দেখা যায় 2 মাসে মাত্র একবার খাওয়ার সুযোগ পাই। আমি কি তোমাদের মতো এখানে থাকি? আমরা মাসের ভিতরে যে কয়বার খাই মায়ের হাতে, তা তো তুই রাজশাহী থেকে এসে 2-3 দিনেই খেয়ে ফেলিস। তার কি হবে? হিসাব করে দেখ, মায়ের হাতে আমাদের থেকে তুই খাস বেশি। মাহিরা এবার মুখ খুললেন। আহ, থাম তোরা। নাবিল, তুই যা এখান থেকে। কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নেই। যাওয়ার জায়গা না থাকলে চুপচাপ বসে থাক। মাহিরা মিতুলের মুখে আরেক লোকমা ভাত তুলে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, মিলান ফিরবে কখন? নাবিল বলল, পথে আসতেছে। মিতুল মাগরিবের নামাজ শেষে একটা বই নিয়ে বসল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা উপন্যাস। উপন্যাসটা আগে 2 বার পড়েছে। না পড়া উপন্যাস অনেকগুলো জমা হয়ে আছে, তবে ওর এই মুহূর্তে এই পড়া উপন্যাসই পড়তে ইচ্ছে করলো। 2 পাতা পড়া হলেই বড় ভাই এসে রুমে ঢুকলো। একটা চকলেট বক্স, জুস এবং আইসক্রিম বিছানার উপর রেখে বলল, আসার পথে তোর জন্য নিয়ে এলাম তোর প্রিয় চকলেট। মিতুল ভাইয়ের থেকে এসব পেয়ে খুশি হলো, ধন্যবাদ জানালো ভাইকে। তারপর জিজ্ঞেস করলো, আব্বু তোমাকে সাভারে পাঠিয়েছিল কেন? আর বলিস না, কোনো এক লোককে একটা চেক দিতে পাঠিয়েছিলে আমায়। চেক দিয়েছো? হ্যাঁ। মিলান আর বেশি কিছু না বলে চলে গেল। মিতুল চকলেট খেতে খেতে বই পড়তে লাগলো। ঠিক পড়ছে না, দেখছে। মন এখন বইয়ের দিকে নেই, মন পড়ে আছে জোহানের দিকে। কতক্ষণ হয়ে গেল জোহান কল দেবে বলে, আর কোনো খবর নেই। না দিয়েছে কল, না দিয়েছে একটা মেসেজ। জোহান সত্যি সত্যি অ্যাভয়েড করছে ওকে। বেশ বুঝতে পারছে ও। মিতুলের কান্না পাচ্ছে, চোখ থেকে এক ফোঁটা পানি বের হতেই মুছে নিল সেটা। গড়িয়ে পড়তে দিল না, ব্যথায় চেয়ে গেল বুক। নিজেই সাংঘাতিক মনে একটা প্রশ্ন করে উঠল,
শেষ পর্যন্ত আমিও কি ঠকে গেলাম ভালোবেসে? কেটে গেল অনেকটা সময়। মিতুলের মনে হলো ও একটু বেশি বেশি করছে। ওর এসব ভাবনা হচ্ছে ভিত্তিহীন, কোনো মানে নেই। জোহান কখনোই এমন করতে পারে না। জোহানকে ভালোবেসে ঠকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু জোহান এমন কেন করছে? কথা বলছে না কেন ওর সাথে? মিতুলের পাশে থাকা মোবাইলটা মেসেজ এসেছে, জানান দিল। জোহানের মেসেজ। কি লিখেছে আবারও? ব্যস্ত আছে সেটাই লিখলো নাকি? সিন করলো মেসেজ। লিভিং রুমে এসো। মেসেজটা দেখে মিতুলের ভ্রু কুঞ্চিত হলো। কি লিখছে জোহান এটা? লিভিং রুম মানে? লিভিং রুম মানে কি? টাইপিং মিস্টেক করেছে। মিতুলের মস্তিষ্ক হঠাৎ সচকিত হয়ে উঠল। মন বলে উঠল, না, কোনো টাইপিং মিস্টেক হয়নি। যে মিস্টেক হয়েছে তা হলো একজনের মেসেজ ভুল করে আরেকজনের কাছে চলে এসেছে। কিন্তু কার মেসেজ ভুল করে ওর কাছে চলে এলো? জোহান কাকে লিখেছে এই মেসেজ? মিতুলের মাথায় হঠাৎ যে শব্দটি উদয় হলো সেটি হলো মেয়ে। মিতুল বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। জোহান এমনও করতে পারে? কি করে অন্য একটা মেয়েকে লিভিং রুমে ডাকলো? কোন জায়গার লিভিং রুম এটা? বাড়ি নাকি টাইম হাউস? ওহ শিট! দিশেহারা মিতুলের মুখ থেকে শব্দ দুটি বেরিয়ে গেল অজান্তেই। দ্রুত কল দিল জোহানের কাছে। জোহান কল রিসিভ করলো না, উল্টো কেটে দিল। সাথে সাথে মিতুল আবারও কল দিল, এবারও কেটে দিল জোহান। মিতুলের শরীর থেকে ঘাম ছুটে গেল। নিজেকে খুব অসহায় লাগছে এখন। ও দ্রুত মেসেজ পাঠানোর জন্য টাইপিং করতে লাগলো। তাড়াহুড়োর জন্য টাইপিংও হতে লাগলো ভুল। শেষমেশ কোনো রকম ঠিক করে পাঠালো। লিভিং রুম মানে কি? লিভিং রুম দিয়ে কি বোঝাতে চাইছো তুমি? মেসেজ সিন হওয়ার সঙ্গে সঙ্গে জোহান উত্তর পাঠালো, তোমাদের লিভিং রুমের কথা বলছে তুলতুল। বেডরুম থেকে বের হয়ে লিভিং রুমে এসো দ্রুত। মিতুল তুলতুল লেখাটা দেখে থমকে গেল। জোহান কি আগের মেসেজটা ওকেই পাঠিয়েছে? মিতুল একটু শান্ত হলো, কিন্তু চিন্তা গেল না। লিভিং রুম দ্বারা কি বোঝাতে চাইছে জোহান? হঠাৎ করে লিভিং রুমের কথা এলো কোত্থেকে? ওর খবর না নিয়ে লিভিং রুম নিয়ে পড়লো কেন? কি আছে লিভিং রুমে? মিতুল মেসেজ পাঠালো, কি লিভিং রুম করছো? কোন লিভিং রুম? তোমাদের বসের লিভিং রুম, এসো তাড়াতাড়ি। মিতুল জোহানের মেসেজের আগামাথা কিছু বুঝতে পারছে না। জোহানের কি মাথা খারাপ হয়ে গেল? কি আছে লিভিং রুমে? এখন কি ভিডিও কলে লিভিং রুম ঘুরিয়ে দেখাতে বলবে? ও বের হলো রুম থেকে। লিভিং রুমের কাছাকাছি আসতেই থেমে গেল। লিভিং রুম এখনো চোখের সামনে আসেনি ওর, তবে লিভিং রুমে চলা কথাবার্তা কানে আসছে। ওর মায়ের কণ্ঠ এবং অন্য একটি মহিলা কণ্ঠ শুনতে পাচ্ছে। এই মহিলা কণ্ঠটি বেশ চেনা চেনা ঠেকছে, শুনেছে আগে, কিন্তু কোথায়? মিতুল আর কয়েক পা এগিয়ে লিভিং রুমে উকি দিল। চক্ষু দাঁড়িয়ে গেল ওর। অসম্ভব! মিতুল চোখ ফিরিয়ে আনলো লিভিং রুম থেকে। মাথার ভিতরটা ভনভন করছে। জোহান কিভাবে এখন ওদের বাসায় থাকতে পারে? এটা কি চোখের ভ্রম নাকি জেগে জেগে স্বপ্ন? মিতুল আবারও একটু উকি দিল। লিভিং রুমে বসে থাকা জোহানের পাশে চোখ পড়তে ওর বিস্ময়ের ঘোর আরও বেড়ে গেল। জোহানের পাশেই রেশমি আন্টি, আর রেশমি আন্টির পাশে জাইন। বিস্ময়ে মিতুলের মুখ হা হয়ে গেল। কিছুতেই না। জোহানরা কি করে বাংলাদেশ? এটা কি আসলেই চোখের ভ্রম? একসাথে এতজনকে দেখা চোখের ভ্রম হয় কি করে? না না, এটা কিছুতেই চোখের ভ্রম হতে পারে না। যা দেখছে সব বাস্তব। মিতুলের পাগল পাগল লাগছে। দিশা না পেয়ে রুমের দিকে দৌড়ে এলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। মন আনন্দ উদ্দীপনার জোয়ারে ভেসে যাচ্ছে। জোহানরা সত্যিই বাংলাদেশে, সত্যি সত্যি ওদের ঘরে বসে আছে। কিন্তু কি করে? জোহান তো কিছু বলেনি ওকে। জোহান এমন একটা খবর না জানিয়ে কিভাবে থাকতে পারল? এত ধৈর্যশীল কবে হলো জোহান? আর বাড়ির মানুষজনও তো কিছু বলল না। এত বড় একটা খবর ওকে না জানিয়ে পারলো কি করে সবাই? মিতুল ড্রেসিং টেবিলের দিকে ছুটে এলো। চেহারা দেখে চরম বিরক্তি লাগলো ওর। জার্নির ফলে চেহারার একটু অবনতি হয়েছে। মাথার চুলের দিকে নজর পড়তেই দেখলো চুলগুলো এলোমেলো। ও দ্রুত চুল আঁচড়ে নিল। একটা সাদা পাথরের চিকচিকে ক্লিপ বসালো চুলে। মেকআপ করবে ঠিক করলো। মুখে প্রাইমার লাগাতে গিয়েও থমকে দাঁড়ালো। মেকআপ করার সময় এখন নেই ওর কাছে। ইস, জোহানরা আসবে সেটা ওকে আগে জানালে কি ক্ষতি হতো? সেজে গুজে সুন্দর করে বসে থাকতে পারত। এখন এই তাড়াহুড়োর ভিতর কি করবে? হঠাৎ পরনের থ্রি পিসের দিকে খেয়াল হলো।
মনে হচ্ছে এই উটকো রংটা একেবারে বিচ্ছিরি দেখাচ্ছে গায়ে। এত ড্রেস থাকতে আজকে কেন এই উটকো রঙের ড্রেসটাই পরতে ইচ্ছে করলো ওর? এটা পরে একদমই জোহানদের সামনে যাওয়া যাবে না, এক্ষুনি চেঞ্জ করতে হবে। মিতুল ওয়ার্ড্রোবের ভিতর খোঁজাখুঁজি করতে লাগলো। খুব সুন্দর একটা ড্রেস দরকার। ও তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোনো সুন্দর ড্রেস চোখে ধরা দিচ্ছে না। ব্যাপারটা কি? ওর কি কোনো সুন্দর ড্রেস নেই? ওর সেই সাদা ড্রেসটা কোথায়? মিতুল আলমারির দিকে ছুটে এলো। আলমারি খুললেই মাহিরা প্রবেশ করলেন রুমে। মিতুল দরজা লক ছাড়া এমনি চেপে বন্ধ করে রেখেছিল। মাহিরা মুখে হাসি রেখে মিতুলকে ডাকলেন। মিতুল, লিভিং রুমে এসো তাড়াতাড়ি, দেখে যাও কারা এসেছে। মিতুল সাদা ড্রেসটার সন্ধান অব্যাহত রেখে বলল। কারা এসেছে মা? জেনেও না জানার ভান ধরল ও। এসেই দেখো না কারা। আমি আসছি, তুমি যাও। মিতুল হাত এবং চোখ অনুসন্ধানে ব্যস্ত রেখেই বলল। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মাহিরা চলে গেলেন। মিতুল খুঁজতে লাগলো। ড্রেসটা তো বাড়িতেই রেখে গিয়েছিল, মনে আছে ওর। সময়ের কালে কোনো জিনিসই ঠিকঠাকভাবে পায় না ও। এমনি সময় হলে সেই ড্রেস সবার আগে চোখের সামনে পড়তো। অনেকক্ষণ ধরে বসে থাকার পরও মিতুলকে দেখা গেল না। জোহান আবারও মেসেজ পাঠালো। কি হলো, আসছো না কেন তুমি? এবারের মেসেজ সিনই হলো না। মাহিরা এবং বাসার মেড নাস্তা নিয়ে উপস্থিত হলেন লিভিং রুমে। জোহান আর ধৈর্য ধরতে পারল না, বসা থেকে দাঁড়িয়ে বলল। হুইস ইজ মিতুলস রুম? জোহান আসার পরই মিলানের কাছ থেকে জেনে নিয়েছিল মিতুল রুমে আছে। মাহিরা একটু অসম্মান বোধ করলেন। তার মেয়েটা বরাবর একরকমই রয়ে গেল। এত বোঝানোর পরও কোনো কাজে সিরিয়াস হলো না। আসছি বলে আর কোনো খবর নেই। মাহিরা মিলানকে বললেন। মিলান, মিতুলকে ডেকে নিয়ে আয়, ও এখনো জানে না ব্যাপারটা। জোহান বাংলা বুঝলো না ঠিকঠাক, তবে কয়েকটা শব্দ বুঝে আন্দাজ করতে পারল সবটা। বলল। আমি যাচ্ছি। জোহান মিলানের দিক তাকিয়ে বলল। ব্রো প্লিজ শো মি মিতুলস রুম। জোহানের এই কথার পর আর কেউ কোনো কথা বলতে পারল না। মিলান বলল। কাম উইথ মি। মিলান জোহানকে মিতুলের রুম দেখিয়ে দিল। কর্নারের রুমটা মিতুলের। জোহান মিলানকে থ্যাংক ইউ জানালো। মিলান আর রুমে ঢুকলো না, চলে এলো। জোহান রুমে প্রবেশ করতেই আয়নার সামনে দাঁড়ানো দেখতে পেল মিতুলকে। পরনে হোয়াইট কুর্তি এবং ডার্ক ব্লু সালোয়ার ওড়না। জোহান রুমে প্রবেশ করেছে টের পায়নি মিতুল। জোহান টের পাওয়ানোর জন্য পেছন থেকে বলে উঠল। হলো তোমার সাজগোজ? জোহানের কণ্ঠ কানে আসতেই মিতুলের কান খাড়া হয়ে উঠল। মুখে আর ফেস পাউডার দেওয়া হলো না। কতদিন পরে গলা এত কাছ থেকে শুনছে। ফোনের এ প্রান্তে বসে ও প্রান্তের কথা শুনেছে এতদিন, আর আজ কাছাকাছি একই জায়গায়। মিতুলের মন মিষ্টি শুভ্র অনুভূতিতে হারালো। জোহান দরজার কাছ থেকে সরে মিতুলের দিকে এগিয়ে আসতে লাগলো। মিতুল আয়নায় জোহানের মুখ দেখতে পাচ্ছে। কত কাছে এখন এই মুখ! ইচ্ছা হলেই ছুঁয়ে দেখা যাবে, হাত বুলানো যাবে ওই প্রিয় বাদামি চুলগুলোতে। জোহার মিতুলের কাছে এসে মিতুলের এক হাত ধরে নিজের দিকে ফেরালো। দুলে উঠল মিতুলের হৃদয়। জোহানের চোখে চোখ পড়তে ওর সকল ভাষা হারিয়ে গেল। এই বাদামি চোখ জোড়াও কত আপন ওর। জোহান মিতুলের দিক থেকে চোখ সরিয়ে মিতুলের হাতে দৃষ্টি রাখল। মিতুলের বাম হাতটা তুলে নিল নিজের হাতে। মিতুলের দেওয়া কলম দিয়ে মিতুলের হাতের তালুতে ছোট্ট করে নিজের নাম লিখল, আর লিখল, ইউ আর অলওয়েজ মাইন। তারপর বলল, ইটস মাই ফার্স্ট অটোগ্রাফ। বলেছিলাম ফার্স্ট অটোগ্রাফ তোমাকে দেব, কথা রেখেছি আমি। মিতুল নিজের বিমোহিত চোখ জোড়া তুলে তাকালো। একটু হাসলো জোহান। কলমটা পকেটে ঢুকিয়ে রেখে জিজ্ঞেস করলো, কেমন সারপ্রাইজ দিলাম? মিতুল কিছু বলতে পারল না, শুধু খুশিতে একটুখানি হাসলো। এমন খুশি মিশ্রিত হাসি হাসিনি বহুদিন হয়ে গেছে। সব খুশি যেন আজ ভিড় জমিয়েছে ওর ঘরে এসে। কয়েক মিনিট নিশ্চুপ কেটে গেল। মিতুল কিছু বলতে পারল না, বলতে পারল না জোহানও কিছু। শুধু নীরবে তাকিয়ে থাকাই হলো। জোহানকে দেখার এক বুক তৃষ্ণা মিতুলের। বহুদিন পর সামনাসামনি দেখছে। জোহানকে দেখার তৃষ্ণার্ত মন বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই তা আতঙ্কে রূপ নিল। মিতুল ভীত কণ্ঠে বলে উঠল, তুমি আমার রুমে এসেছো কেন? কেউ দেখে ফেললে কি হবে? এটা কি তোমাদের বাড়ি যে মানুষের কোনো খোঁজ খবর থাকে না? দ্রুত চলে যাও এখান থেকে। এটা কেমন আচরণ তুলতুল? এতদিন পর আমার সাথে তোমার দেখা হলো। কোথায় ভাবলাম আমাকে আনন্দে জড়িয়ে ধরবে, তা না, উল্টো আমাকে দাঁড়িয়ে দিচ্ছ। এটা কিন্তু মোটেই ঠিক নয়। এটা মজা নয় জোহান, তোমাকে এখানে দেখলে সবাই সন্দেহ করবে। জোহান হেসে ফেলল। সন্দেহ করার কি দরকার?
কনফার্মই হয়ে যাক সবাই, কোনো প্রবলেম নেই। আমার আছে। তুমি এখনও বড্ড বোকা আছো তুলতুল, সব কিছু নিয়ে এখনও বেশি ভাবো। আমি সবাইকে জানিয়ে সবার সামনে থেকেই তো তোমার রুমে এলাম, তোমার ভাই তোমার রুম দেখিয়ে দিলাম, কেউ ব্যাপারটা অন্য চোখে দেখেনি, অথচ তুমি। মিতুল বলার মতো কিছু খুঁজে পেল না। পাবেই বা কি করে? আছে কিছু পাওয়ার, আসলে একটু বেশিই ভাবে। ঠিক কিছু ভাবে না, উল্টোটাই বেশি ভাবে সবসময়। জোহানের বাড়ি গিয়ে 3 মাস থেকে এসেছে। জোহান ওর পরিচিত একটা মানুষ, ওর সাথে দেখা করতে রুমে তো আসতেই পারে। এখানে সন্দেহ করার তো তেমন কিছু নেই। আর কেউ যদি সন্দেহ করেও থাকে তাহলেও তো জোহানকে এভাবে রুম থেকে বেরিয়ে যেতে বলতে পারে না ও। দীর্ঘ 10 মাস পর দেখা হলো দুজনের। মিতুলকে নীরব দেখে জোহান দুষ্টুমির সুরে বলল, হেই তুলতুল, এটা হাক করবে নাকি? মিতুল এই কথা শুনে একটু কঠিন থাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ ফুটে হাসি বেরিয়ে গেল। জোহানও হাসলো। মিতুল বলল, বাংলাদেশে এসেছো, আগে জানোনি কেন সেটা? জানাটা কি সারপ্রাইজ হতো? মিতুলের মনে হলো ওকে বলদ উপাধি দিলে মন্দ হবে না। জোহান ওকে এই সারপ্রাইজ দেবে বলেছিল, আর ও কি না কি সব। ধুর, সারপ্রাইজ পেলো সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই সারপ্রাইজের ব্যবস্থা কি সবাই মিলে করেছে? তা না হলে ঘরের কেউ জানায়নি ওকে। রেশমি আন্টিও বলেননি কিছু। 2 দিন আগেই রেশমি আন্টির সাথে কথা হয়েছে, তখন এ ব্যাপারে কিছুই বলেননি তিনি। সবাই মিলে ওর কাছে গোপন রেখেছে বাংলাদেশে আসার ব্যাপারটা। আর ওর বাড়িতে আসার জন্য মায়ের এত জরুরি তলবের ব্যাপারটাও বুঝতে পেরেছে এখন। রেশমি আন্টিরা আসবেন সেজন্যই ওকে এভাবে বাড়িতে এনেছে। মিতুল জিজ্ঞেস করলো, কবে এসেছো বাংলাদেশে? 4 দিন হলো। মিতুল অবাক হলো। 4 দিন হলো এসেছো, অথচ আমাকে জানাওনি। মিতুল দ্রুত বেগে পা বাড়ালো লিভিং রুমে যাওয়ার জন্য। জোহানও পিছন পিছন যেতে লাগলো। লিভিং রুমে এসে রেশমি আন্টি এবং জাইনকে সালাম দিল মিতুল। রেশমি আন্টি সালামের জবাব দিয়ে বললেন, আরে এইদিকে এসো, কতদিন পর আবার তোমাকে দেখলাম, বলো তো। মিতুল রেশমি আন্টির পাশে গিয়ে বসলো। রেশমি আন্টি মিতুলের কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন। মিতুল বলল, আঙ্কেল আসেননি বাংলাদেশে? রেশমি উত্তর দিলেন, না, ও আসতে পারেনি, কাজের জন্য আটকে গেল। ও, মিতুল ছোট করে উচ্চারণ করলো। জাইন চুপচাপই বসেছিল, হঠাৎ করে বলল, আগের থেকে তুমি অনেক সুন্দর হয়ে গেছো মিতুল। জাইনের কথা কানে আসতেই মিতুল চমকে উঠল। কি বলল জাইন? মা, ভাইয়েরা সবাই আছে এখানে। কি ভাবলো তারা? মিতুল লিভিং রুমে উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। রেশমি আন্টি এবং বাকে দেখা গেল মুখ টিপে হাসতে। বাকিরা স্বাভাবিকভাবেই হেসে ফেলল। জোহান ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলল, লম্বা হয়েছে একটু। মিতুল অপমানে শেষ। 2 ভাই মিলে কি ওকে আবারও অপমান করতে উঠে পড়ে লাগলো নাকি? সবার সামনে এভাবে ছোট করতে পারলো কি করে? জাইন পারলেও জোহান পারলো কি করে? আবারও সেই খাটো নিয়ে মজা করলো জোহান। কোথায় লম্বা হয়েছে ও? আছে তো সে আগের মতোই। আর সুন্দর কোথায়, আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। সুন্দর তো হয়নি, বরং আরো কমেছে সৌন্দর্য। জার্নির ফলে চেহারার অবনতি হয়েছে। 2 ভাই মিলে এরকম অপমান না করলে কি পারতো না? সবার সামনে এটা কি করলো? মিতুলের মুডই নষ্ট হয়ে গেছে। সবার কথাবার্তা চলতে লাগলো। মিতুল আর নিজের আনন্দ ঘন মূর্তি ফিরে পেল না। কথাবার্তা চললেও সেই কথাবার্তায় সামিল হলো না। চুপচাপ বসে রইল। খতিয়ে দেখতে লাগলো সবাইকে। সবাই হাসছে, কথা বলছে, অথচ এই 2 ভাই ওর মুখ থেকে হাসি কথা কেড়ে নিয়েছে। ওর হাসি কেড়ে নিয়ে এখন নিজেরা হাসছে। বিরক্ত লাগছে মিতুলের। ইচ্ছে করছে রুমে চলে যায়, কিন্তু এখানে এত মানুষ রেখে রুমে চলে গেলে সেটা কি ভালো দেখায়? মিতুল ধৈর্য ধরে বসে রইল। সবার কথায় কথায় একসময় শুনতে পেল জোহানরা নাকি 2 দিন থাকবে ওদের বাড়িতে। কথাটা শুনে মিতুল পুলকিত হয়ে উঠল। আনন্দ ঘন মূর্তি আরো দ্বিগুণ আনন্দ নিয়ে ফিরে এলো ওর কাছে। 2 দিন থাকবে জোহানরা। মিতুল নিজের আনন্দ ভাবটি কোনো রকম চেপে রাখলো। কাকে কোন রুমে থাকতে দেওয়া হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। 3 জনের জন্য আলাদা আলাদা রুমই দেওয়া হলো। এর মাঝে নাবিলের রুমটা ছেড়ে দিতে হলো জোহানের জন্য। নাবিলের জায়গা হলো মিলানের রুমে। মিতুল মনে মনে স্বস্তি অনুভব করলো। যাক, জাইন জোহানকে এক রুম দেওয়া হয়নি। 2 ভাইয়ের ভিতর দূরত্ব চলছে অনেক বছর ধরে। এক রুমে এক বেড শেয়ার করে থাকা দুজনের কাছেই কষ্টকর হতো। দুজনে কেউই মানিয়ে নিতে পারতো না। আর ওর ভাইদেরও হয়তো একটু সমস্যা হতে পারে একসাথে থাকতে, তবে ওটা কোনো ব্যাপার না। ওদের ভাইদের মাঝে কোনো দূরত্ব নেই, খুব মিল। ছাদের পরিবেশটা নাতিশীতোষ্ণ।
ঝিরিঝিরি বাতাস বইছে, আকাশে অর্ধপূর্ণ চাঁদ, মাঝে মাঝে আবার মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিচ্ছে, আবার মেঘের কবল থেকে মুক্তি পাচ্ছে চাঁদটা। জোহান আর মিতুল পাশাপাশি দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে। এখন ওরা দুজনই আছে ছাদে, তবে একটু পর ওর ভাইরাও এসে যাবে। জাইনও ডাকা হয়েছিল কিন্তু আসলো না। অহংকারীটা হয়তো সবার সাথে সহজভাবে সহজ হতে পারবে না, তাই আসেনি। মিতুল আকাশের দিকে তাকিয়ে আছে, কতদিন পর আবার জোহান ওর পাশে, ভাবতেই ভালো লাগছে। একটু বেশিই ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে কানাডায় থাকাকালীন দিনগুলোর কথা। তখন তো আর জোহান কতই পাশাপাশি ছিল, মাঝখান থেকে 10 মাসের দূরত্ব তৈরি হয়েছিল। কবে দুজন সবসময়ের জন্য এরকম পাশাপাশি থাকতে পারবে? ভালো লাগে না দূরত্ব। দূরত্ব মাঝে মাঝে ভিতরটাকে পুড়িয়ে মারে। তোমাদের বাংলাদেশের আবহাওয়াটা ভালো না, খুব গরম, ঘেমে যাচ্ছে আমি। পাশ থেকে হঠাৎ জোহানের কণ্ঠ কানে এলো। তাকালো মিতুল। কি বলো? এই ঝিরিঝিরি বাতাস, নাতিশীতোষ্ণ পরিবেশের মাঝে তুমি ঘেমে যাচ্ছ? যাচ্ছি তো, নিজে দেখো। জোহান মিতুলের এক হাত নিয়ে নিজের গলায় স্পর্শ করালো। মিতুল দেখলো জোহান সত্যিই ঘেমে যাচ্ছে। মিতুল ওর হাতটা সরিয়ে আনতে চাইলো, কিন্তু জোহান হাত ছাড়লো না। জোহান হাতটা গলা থেকে সরিয়ে আনলো, কিন্তু নিজের হাতের মাঝেই রাখলো হাতটা। আরো ভালো করে হাতটা আঁকড়ে ধরে বলল, হে মিতুল, খুব বেশি মিস করেছো আমায়? মিতুল জোহানের প্রশ্নের উত্তর দিতে পারল না। ও খুবই মিস করেছে জোহানকে, কিন্তু সেটা মুখে প্রকাশ করার দায়। সব কথা মুখে বলা যায় না। জোহানই আবার বলল, আমার মোটেও ভালো লাগেনি, একা একা লেগেছে সারাক্ষণ। এখন বাড়িতে থাকতে ভালো লাগে না একদম। তুমি কানাডা যাওয়ার আগে যতটা মন টেকতো এই বাড়িতে, কিন্তু তুমি কানাডা থেকে আসার পর এতটুকু মন টেকে না। আগে অনেক সময় কাটাতাম টাইম হাউসে, কিন্তু এখন টাইম হাউসেও যেতে পারি না। ওখানে গেলে তোমার শূন্যতা বেশি অনুভব করে, তোমায় মিস করে ভীষণ। মিতুল নীরব রইল, কিন্তু মনের অনুভূতিগুলো নীরব রইল না। অনুভূতিরা নিজেদের প্রাচুর্য খুলে বসল। মিতুল তাকিয়ে থাকলো জোহানের মুখখানিতে। জোহান বলল, এই একাকিত্ব নিয়ে আমি বেশি দিন থাকতে পারবো না, আমার খুব কষ্ট হয়। তুমি পারবে এরকম থাকতে? জোহানের প্রশ্নটা মিতুলের হৃদয় ছেদ করে গেল। এই প্রশ্নের উত্তর দিতে পারবে নাও। মিতুল এখনকার এই পরিবেশটা কাটিয়ে উঠতে বলল, তুমি ভীষণ হার্টলেস জোহান। মিতুলের কথায় জোহান অবাক হলো। আমি এতক্ষণ এতগুলো কথা বললাম, আমার অনুভূতি জানালাম, তোমায় ছাড়া থাকতে পারবো না সেটাও বললাম, তারপর আমি হার্টলেস? হ্যাঁ, তুমি হার্টলেস। তুমি 5টা দিন আমার সাথে কথা বলোনি। এটা সারপ্রাইজের অন্তর্ভুক্ত ছিল। এটা আবার কেমন সারপ্রাইজ? তুমি বাংলাদেশে এসেছো, সেটা না হয় নাই জানালে, কিন্তু তাই বলে কি কথা বলতে পারতে না? জানো কত দুশ্চিন্তা ছিলাম আমি। চিন্তায় মাথাটা এলোমেলো হয়ে যাওয়ার অবস্থা ছিল আমার। তুমি আমার মন বোঝার চেষ্টা করনি একদম। তুমি কিভাবে পারলে এমন? জোহানের ঠোঁটের কোণে হাসি ফুটল। বলল, আসলে আমার অনেকগুলো কাজিন আছে, অনেকদিন পরে সবার সাথে দেখা হলো তো, তাদের নিয়েই বেঁচেছিলাম, কথা বলার সময় পাইনি তাই। জোহান মনে মনে মিতুলকে রাগানোর বন্দোবস্ত করছে। মিতুল সন্দিহান দৃষ্টিতে তাকালো। কাজিন? কিরকম কাজিন? মেয়ে কাজিন না ছেলে কাজিন? মেয়ে ছিল উভয়, তবে মেয়ের সংখ্যাটাই বেশি। আমার মেয়ে কাজিনগুলো তো আমাকে চোখের আড়ালে হতে দিতে চায় না, সারাক্ষণ সাথে সাথে থাকে। এই যে তোমাদের বাসায় আসলাম, এইখানেও তো আমার সাথে কয়েকজন চলে আসতে চাইছিল, অনেক বুঝিয়ে রেখে আসতে হয়েছে তাদের। মিতুলের প্রচুর রাগ হচ্ছে, গরম নিঃশ্বাস পড়ছে রাগে। এই ছিল তবে কল না দেওয়ার আসল কারণ। কতগুলো মেয়ে পেয়ে ওকে ভুলে গিয়েছিল। আর মেয়েগুলোই বা কেমন, গায়ে পড়া স্বভাবের। পৃথিবীতে কি ছেলের আকাল পড়েছে? অন্য আরেকজনের মানুষকে নিয়ে তোদের এত মাতামাতি কিসের? মিতুল জোহানের দিকে তাকালো। দু চোখে রাগ ঝরে পড়ছে, সেই সাথে আবার কণ্ঠেও ঝরল। যখন তারা আসতে চাইলো তখন তাদের নিয়ে আসলে না কেন? না না, তাদের নিয়ে আসার তো কোনো দরকার নেই। তুমি থেকে যেতে তাদের সাথে। তাদের রেখে তুমি কেন এসেছো এখানে? পুরো বাংলাদেশ চষে বেড়াতে তুমি তাদের সাথে। কেউ তো নিষেধ করেনি তোমায়। আমার সাথে 5 দিন কথা না বললেই বাকি, আর 1 মাস কথা না বললেও বাকি। তাদের সাথে সময় কাটানোটাই হলো আসল। মিতুল এত রেগে গেলেও জোহান রইল খুব শান্ত। কিছু সময় শান্ত চোখে চেয়ে থেকে বলল, তোমার রাগে ফুলন একটা দীর্ঘ 10 মাস দেখতে পাইনি, বিরাট একটা শূন্যতা ছিল, এখন দেখে নিলাম। রাগলে তোমায় খুব সুন্দর লাগে, তোমার রাগে মুখটা খুব প্রিয় আমার।
জোহান আরেকটু কাছে এসে বলল, নাক ফুলো তুলতুল, তোমার এই রাগী মুখটি আমায় ছাড়া আর কাউকে দেখিও না। তোমার এত সুন্দর মুখটি অন্য কাউ দেখুক চাই না আমি। তোমার এই রাগী মুখটি শুধু আমিই দেখব, তুমি শুধু আমার জন্যই রাখবে। করেছো নাকি আবার কারোর সাথে ঝগড়াঝাটি, রাগারাগি? সব দমিয়ে রাখতে বলেছিলাম তো আমার জন্য, রেখেছো তো? মিতুল নীরবের থেকেও অধিক নীরব। এই মুহূর্তে শুধু একটা ইচ্ছায় ভেতর জুড়ে শব্দ তুলছে। বাতাসেরাও যেন সেই শব্দের সাথে সহমত পোষণ করছে। কানে কানে এসে বলছে তারা, হ্যাঁ, তোমার জোহানের বুকে মুখ লুকাও তুমি। জোহানের এই উষ্ণ বক্ষ শুধু তোমারই। মিতুলের এই মুহূর্তে এটাই ইচ্ছে করছে, জোহানকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকাতে ইচ্ছে করছে। চাইলে এক্ষুনি ইচ্ছেটা পূরণ করতে পারে, কিন্তু করবে না। এই ইচ্ছেটা তুলে রাখবে, যখন এটি পূরণের সময় হবে তখন পূরণ করবে। পূরণের সেই ক্ষণ যে এখনো আসেনি, কখন আসবে সেই ক্ষণ অপেক্ষায় আছেও। মেহরিনের সাথে কথা হলো মিতুলের। জোহানরা ওদের বাড়িতে এসেছে বলেছে সেটা। মেহরিন শুনে তো প্রথমে বিশ্বাসই করেনি, পরে করতে হলো। মেহরিনকে আজকেই ঢাকা আসতে বলেছিল, কিন্তু চাইলেই তো আর রাজশাহী থেকে ঢাকা চলে আসা যায় না এক দৌড়ে। মেহরিন সবকিছু ঠিকঠাক করে কালকে চলে আসবে। মেহরিনের বাড়ি রাজশাহী। ওর বাবার চাকরির জন্য ঢাকা এসেছিল ফ্যামিলি সহ। যখন ক্লাস 7-এ পড়ে তখন ঢাকা এসেছিল, আর ইন্টার পাসের পরে আবার রাজশাহী চলে গিয়েছে। মেহরিনের জন্য মিতুলও ইন্টারের পর রাজশাহীতে ভর্তি হয়েছে। মেহরিনদের বাড়ি ভার্সিটি থেকে দূরে হওয়ার জন্য মিতুল আর মেহরিন একটা ফ্ল্যাট রেখে থাকে। মেহরিনের সাথে কথা বলা শেষে মিতুল মায়ের রুমে এলো। মা কিছু জামা কাপড় ভাঁজ করছে। মিতুল এসেই বেডের উপর বসে পড়ে বলল, বাজারে কে যাবে? বাজারে তো গেছে মিলান আর নাবিল। চলেও গেছে ইতিমধ্যে। কি কি আনতে বলেছো? যা যা লাগবে সবই আনতে বলেছি। দেশি মাছ আনতে বলেছো? হ্যাঁ, বড় মাছ নিয়ে আসতে বলেছি। আর দেশি ছোট মাছ? মাহিরা ভাঁজ করা জামা কাপড় আলমারিতে রাখতে গিয়েছে। মেয়ের কথা শুনে সেখান থেকেই ঘাড় ঘুরিয়ে চেয়ে বললেন, ছোট মাছ দিয়ে কি করবে তুমি? দরকার আছে, পুঁটি, ট্যাংরা, শিং, এই মাছগুলো লাগবে। কেন বড় মাছ রেখে এসব ছোট মাছ কেন দরকার? ওনাদের জন্য। মাহিরা মেয়ের কথা শুনে বিস্মিত না হয়ে পারলেন না। অতিথিদের তুমি পুঁটি মাছ ট্যাংরা দিয়ে খাওয়াবে? তারা এই মাছই বেশি পছন্দ করে, বিদেশে থাকে না। এসব মাছ কি আর সেখানে পায়? তাই বলে পুঁটি ট্যাংরা? এই ছোট ছোট মাছ কাটবে কে? এমনিতেই আজকে ব্যস্ত একটা দিন, অনেক কিছু রান্না করতে হবে। ওই ছোট ছোট মাছ নিয়ে পড়ে থাকার সময় আছে কারো? কেন, সুরভি খালা আছে না, তিনি কাটবেন এই মাছ। সে কি কম ব্যস্ত থাকবে? এই ছোট মাছ নিয়ে পড়ে থাকার সময় তার নেই। ঠিক আছে, যদি সবারই এই মাছ কাটতে সমস্যা থাকে তাহলে আমিই কাটবো। তুমিই কাটবে মাছ? মাহিরা বিস্ময়ের দীঘল প্রান্তে। হ্যাঁ, আমি। জীবনে যে একটা মাছ ছুঁয়ে দেখেনি সে কাটবে মাছ, তাও আবার পুঁটি ট্যাংরা শিং। আগে ভাইয়ারা মাছ নিয়ে আসুক, তারপর দেখো মাছ কাটতে পারি কিনা। চেষ্টা করলে সব সম্ভব। এখন দ্রুত ফোন লাগাও, বলো দেশি বড় মাছের পাশাপাশি ছোট মাছও নিয়ে আসতে। আমি পারবো না, তুমি ফোন দিয়ে যা যা লাগবে বলো। মিতুল আর সময় নষ্ট করলো না, নিজের রুমে এসে ভাইদের কাছে কল দিল। মলা, ট্যাংরা, শিং, অন্যান্য যে সকল ছোট মাছ পাবে তা নিয়ে আসতে বলেছে। ভাইরা শুনে প্রথমে একটু ক্ষেপে গিয়েছিল। মলা, ট্যাংরা, শিং এসব পাওয়া কি এখন মুখের কথা? এই মাছ খুঁজতে খুঁজতে পুরো বাজার তন্ন তন্ন করে ফেলবে তারা। এমনিতেই সময় স্বল্পতা, কেনাকাটা আছে অনেক। মিতুল ভাইদের মুখের উপর বলে দিয়েছে, দরকার হলে তাই করবে, তবু ছোট মাছ চাই আমার। বলেই ফোন কেটে দিয়েছে। এখন একটু জোহানের খোঁজ নেওয়া দরকার। রাতে ঘুম ঠিকঠাক হয়েছে কিনা কে জানে। মিতুল একবার সবাইকে যাচাই করে দেখল। রেশমি আন্টি মায়ের রুমে আছে সম্ভবত, আর জাইন নিজের রুমে। মিতুল লিভিং রুমের সাথে লাগানো একটা দরজায় এসে নক করলো। এই রুমেই থাকতে দেওয়া হয়েছে জোহানকে। ভিতর থেকে কারো নক কোনো সাড়া পাওয়া গেল না। জোহান কি এখনো ঘুমে? মিতুল আবারও নক করলো, দরজা খুলল না, সাড়াও পাওয়া গেল না। মিতুল দরজার গায়ে মৃদু ঠেলা দিল, খুলে গেল দরজা। দরজার লক না করে ঘুমোচ্ছে। ভিতরে প্রবেশ করলো মিতুল। জোহানকে দেখতে পেল বিছানায় শোয়া, চোখের পাতা বন্ধ, ঘুমোচ্ছে। সারা রাত বোধহয় ঘুমোতে পারিনি, এখন একটু ঘুমোচ্ছে। মিতুল ডিস্টার্ব করলো না, চুপি চুপি আবার বেরিয়ে আসতে চাইলো। দরজার দিকে পা বাড়াতেই শোনা গেল জোহানের গলা। এসে আবার চলে যাচ্ছে কেন? আমার কাছে একটু থাকলে কি সমস্যা? মিতুল থমকে দাঁড়ালো, পেছন ফিরে দেখলো জোহানের চোখ খোলা। তুমি ঘুমাচ্ছিলে না? জোহান শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, ঘুম আসলে তো ঘুমাবো,
ঘুমোতে তো পারিনি আমি। মিতুলের একটু দুঃখ লাগলো। আহারে, সারা রাত ঘুমোতে পারেনি জোহান। রেশমি আন্টি এবং জাইনের কি খবর? তারা ঘুমোতে পেরেছে তো? তোমাদের ফ্যামিলিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তুলতুল। জোহানের কথা শুনে মিতুল চোখ তুলে তাকালো। ইন্টারেস্টিং কেন? ইন্টারেস্টিংই তো, তোমাদের তো এমন ফ্যামিলি। এমএন ফ্যামিলি মানে? বুঝলে না? মানে হলো তোমার ফ্যামিলির প্রত্যেকের নামের শুরু এম এন দিয়ে। এম ফর মিতুল, মিলান, মাহিরা, আর এন ফর নাহিদ, নাবিল। দ্যাটস সো অ্যামেজিং। জোহান একটু থামলো, তারপর আবার বলল, আমাদের ফ্যামিলিতে এমন নেই, শুধু আমার এবং ব্রাদারের নামে মিল আছে, যে দিয়ে শুরু। মিতুল কিছু বলল না। এই কথায় কি বলা উচিত সেটা তো বুঝতে পারছে না। জোহান ফের বলল, বাই দ্য ওয়ে, তোমার একটা কথা বলা হয়নি। তোমার ড্যাডকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মিতুল অবাক হলো। ওর আব্বুকে পছন্দ হয়েছে জোহানের? কিভাবে? ওর আব্বু একটু গম্ভীর স্বভাবের, আর একটু কঠোরও। জোহান যেরকম, তাতে আব্বুর সাথে জোহানকে মেলে না কোনোভাবে। মিল না থাকতে আবার পছন্দ হয়? আমার আব্বুকে কি দেখে পছন্দ হলো তোমার? তিনি তো গম্ভীর আর কঠোর স্বভাবের। সেজন্যই তো আরও খুব বেশি পছন্দ হয়েছে। আমি এমন গম্ভীর স্বভাবের ফাদার ইন লই চাইছিলাম। জোহানের কথা মিতুলের ভিতরকে ভীত করে দিল। ও সন্দিগ্ধ দৃষ্টি বুলালো এদিক ওদিক। জোহানের কথার কোনো লাগাম নেই। এরকম কথা কি আর এমন করে বলে দেওয়া ঠিক? দেয়ালেরও যে কান আছে। এদিক ওদিক কি দেখছ? মিতুলকে এদিক ওদিক তাকাতে দেখে বলল জোহান। মিতুল জোহানের দিকে তাকিয়ে বলল, এরকম কথা ফার্দার আর বলবে না। যদি কেউ শোনে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। সেটা তো ঘটাতে চাই আমি, বিশাল আকারে একটা কেলেঙ্কারি হোক। মিতুল সন্দিহান দৃষ্টিতে দেখল জোহানকে। এবার একটা কেলেঙ্কারি সত্যিই ঘটাবো আমি, বিয়ে করে নিয়ে যাব তোমায়। বলেই এক চোখ টিপে হাসল জোহান। মিতুল শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ বাড়িতে থাকতে জাইনের অস্বস্তির শেষ নেই। কোথাও এক দণ্ড বসে থাকতেও বিরক্ত লাগে। মমকে কত করে বলেছিল এখানে থাকবে না, মম কোনো কথা শোনেনি, থাকতে বাধ্য করলো। কিন্তু সত্যি আর থাকা সম্ভব নয় এখানে। আজকেই দাদাবাড়ি চলে যাবে। জাইনের দাদাবাড়ি গুলশানে। আজকে বিকেলে সেখানে চলে যাবে ও। মম এখন কিচেনে রান্নায় টুকিটাকি সাহায্য করছে। ওই মাত্র ডেকে এসেছে মমকে। এখানে যে আর থাকতে পারবে না সেটা জানাতে হবে তাকে। মমকে না জানিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কিছুতেই একা নেওয়া সম্ভব নয়। রেশমি কিচেন থেকে লিভিং রুমে এসে গেলেন অল্পতেই। কি ব্যাপার, ডাকছো কেন? জাইন কিছুটা নিচু স্বরে বলল, এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় মম। অস্বস্তিতে শেষ হয়ে যাচ্ছি আমি। আজকে বিকেলেই দাদা বাড়িতে চলে যেতে চাই। রেশমিও জাইনের মতো গলার স্বর নিচু করে বললেন, দাদাবাড়ি চলে যেতে চাও মানে? তোমার কি মাথা খারাপ? এরকম পাগলামি করো না। মাহিরা শুনতে পেলে কি ভাববে? দুদিন এখানে থাকবো বলেছি, এখন থাকতে সমস্যা ঠিকই তোমার। জোহান তো মানিয়ে নিয়েছে, তাহলে তুমি পারছো না কেন? ওদিকে তাকিয়ে দেখো জোহান কিভাবে মানিয়ে নিয়েছে, সবার সাথে কিভাবে তাল মিলিয়ে চলছে ও। মমের কথায় জাইনের চোখ নাবিলের রুমের দিকে চলে গেল, যে রুমে জোহানকে থাকতে দেওয়া হয়েছে। রুমের দরজা বন্ধ। ভিতর থেকে জোহানের গানের সুর ভেসে আসছে এবং সেই সাথে মাঝে মাঝে জোহান, মিলান এবং নাবিলের একই সাথে হাসাহাসি কথাবার্তার শব্দ। জাইনের হঠাৎ রাগ হলো, কিন্তু দমিয়ে রাখলো নিজের রাগকে। মমের দিকে তাকিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধেই বলল, ঠিক আছে, থাকবো 2 দিন। রেশমির মুখে একটু হাসি দেখা গেল। জাইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও মাই লাভলি বয়, মন খারাপ করো না, কষ্ট হলেও একটু মানিয়ে নাও। বুঝতে পারছি আমি। রেশমি আনন্দিত বোধ করলেন। ছেলের কপালে চুমু খেয়ে আবার কিচেনে চলে গেলেন সবার মাঝে। মিতুলের মন খারাপ। জোহানকে নিজের হাতে রান্না করে পুঁটি, ট্যাংরা, শিং মাছ খাওয়াতে চেয়েছিল, কিন্তু ওর সেই চাওয়া আর পূরণ হলো না। বাজারে মলা ট্যাংরা মাছ পাওয়া যায়নি, শুধু শিং মাছ আর পাবদা মাছ পাওয়া গেছে। শুধু শিং আর পাবদা মাছ খাইয়ে তো মিতুলের তুষ্টি মিটবে না। ও তো আরও অনেক মাছ খাওয়াতে চেয়েছিল জোহানকে। ট্যাংরা মাছ তো লাগতো সবার আগে। জোহানের ট্যাংরা প্রিয়। কোনো মাছ মিতুলের কাটতে হয়নি। সুরভি, খালা সব মাছ কেটেছে। অবশ্য মাছ কাটা বোধহয় ওর পক্ষে সম্ভবও হতো না। মাছ কাটা যে কি কঠিন একটা কাজ এতক্ষণ বসে বসে দেখেছে সেটা। তবে এই শিং, পাবদা রান্না করবেও নিজ হাতে।
কাউকে হাত লাগাতে দেবে না। সকল রান্নাবান্না ইতোমধ্যে শেষ, এখন কেবল শিং আর পাবদা মাছ রান্না বাকি। ও রান্না করছে, কেউ নেই এখন কিচেনে। ফ্রেশ হচ্ছে সবাই। একটু পর জোহানকে দেখা গেল কিচেনে, হাতে আইসক্রিম, চামচ দিয়ে আইসক্রিম খাচ্ছে। জোহান মিতুলের পেছনে দাঁড়িয়ে বলল, এই গরমে তুলতুল আমার জন্য রান্না করছে, কষ্ট হচ্ছে না তুলতুলের? না, হচ্ছে না। আমার হচ্ছে। তোমাদের কিচেনে একটা এসি রাখা উচিত ছিল। প্রত্যেক রুমে এসি আছে, অথচ কিচেনে নেই। কিচেনেও ছিল, 1 মাস আগে নষ্ট হয়ে গেছে। ভেরি ব্যাড। জোহানের যেন এসিটার উপরই রাগ হলো। তোমার বিগ ব্রো দোকান থেকে আইসক্রিম এনেছে, খাবে? হঠাৎ করে বলল জোহান। না, তুমি খাও, আমার জন্য ফ্রিজে রাখা আছে। তা দেখি, আমি আমার আইসক্রিম থেকে খাওয়াবো তোমায়। দেখি, তাও আমার দিকে। মিতুল ফিরল জোহানের দিকে। জোহান মিতুলের জন্য চামচে আইসক্রিম উঠিয়ে বলল, হা করো। আমি তোমার হাতে খাবো, যদি কেউ দেখে ফেলে? কে আসবে এখন আমাদের বিরক্ত করার জন্য? তোর ভাইয়েরা, তারা তো শাওয়ার নিচ্ছে। মিতুল কি যেন একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে, দাও। মিতুল হাঁ করল। জোহান কেবল চামচটা নিয়ে এলো মিতুলের মুখের কাছে। এর মাঝে কিচেনের দিকে কারো এগিয়ে আসার পদধ্বনি হলো। পদধ্বনিটা খুবই ক্ষীণ, তাও মিতুলের মস্তিষ্ক নাড়িয়ে দিল। ও চকিতে জোহানের থেকে উল্টো ঘুরে অযথায় কড়াইয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া শুরু করলো। পেছনে শুনতে পেল মায়ের গলা। আরে তুমি এখানে এই গরমের ভিতরে দাঁড়িয়ে আছো কেন বাবা? জোহান যেহেতু বাংলা ঠিকঠাক বোঝে না, তাই মাহিরাকে ইংলিশেই বলতে হলো। জোহান মিতুলের জন্য চামচে ওঠানো আইসক্রিমের অংশটুকু নিজের মুখে পুড়ে নিয়ে বলল, আসলে কি রান্না হচ্ছিল সেটা দেখতে এসেছিলাম। মাহিরা একটু হেসে বললেন, সব রান্না তো শেষ, শুধু এই মাছ বাকি আছে। এই মাছও এতক্ষণে রান্না করা হয়ে যেত যদি আমরা রান্না করতাম, কিন্তু এই মাছ আমাদের রান্না করতে দিল না মিতুল, বলল নিজে করবে। কি রান্না যে করছে তা তো নিজেই দেখতে পাচ্ছ। রান্না করতে করতে বোধহয় বিকেল বানিয়ে ফেলবে মেয়েটা। মাহিরা আরেকটু হাসলেন। জোহানও হাসলো, তবে মনটা একটু খারাপ। একবার মিতুলের দিকে তাকালো। মিতুল সেই যে ওদিক ঘুরে রান্নায় মন দিয়ে খুন্তি নাড়াচাড়া শুরু করেছে, আর পেছন ফেরেনি। খুন্তি দিয়ে সেই থেকে কি নাড়াচাড়া করছে কে জানে। জোহান মাহিরার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। শাওয়ার নেওয়া হয়নি এখনো আমার। জোহান চলে গেল। মিতুলের হাত থামলো এবার। মনে মনে শুকরিয়া আদায় করছে। ভয়ে শেষও। মা যদি কিছু দেখে ফেলতো তাহলে কি হতো? তোমার রান্না কত দূর? মায়ের প্রশ্নে মিতুল একটু হকচকিয়ে গেল। হ্যাঁ, সেই তো হয়ে গেছে। কথাটা বলতেই একটু থতমত খেতে হলো। বিকেলে সবাই মিলে ধানমন্ডি লেক ঘুরতে গিয়েছিল। সবাই বলতে মিতুল, ওর ভাইয়েরা, জাইন, জোহান এবং মিতুলদের নিচতলার ভাড়াটিয়া 2 ভাই বোন। জাইন প্রথমে যাবে না বলেছিল, কিন্তু পরে আবার রাজি হয়। সন্ধ্যার একটু আগে ওরা বাড়ি ফেরে। মিতুলের এইটুকু যেতেই আজকে খুব ক্লান্ত লাগলো। অন্য কারো ভেতর এই ক্লান্তিটা লক্ষ্য করেনি। সবাই বেশ চঞ্চলাই ছিল, অথচ ওর ক্লান্ত লাগছে। ওর ধারণাও দিন দিন আলসে হয়ে পড়েছে। ও চায় না ওকে এই আলসেমিতে ধরুক। ও অ্যাক্টিভ থাকতে চায়। মাগরিবের নামাজের একটু পরই মাহিরা মিতুলকে ডাকতে এলো। লিভিং রুমে আসতে বলল দ্রুত। মা যখন এরকম করে ডাকছে, তার মানে নিশ্চয়ই সবাই মিলে এখন আড্ডা দেবে লিভিং রুমে। মিতুল নিজের অগোছালো চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিয়ে পরিপাটি হয়ে লিভিং রুমে এলো। যা ভেবেছিল ঠিক তাই, সবাই আছে এখানে। মিতুলের চোখ জোহানকে দেখে নিল একটু ভালো করে। জোহান মোবাইল ঘাঁটছে ওর ভাইদের পাশে বসে। ওপাশের সোফায়, এপাশের সোফায় মা, রেশমি আন্টি এবং জাইন। ওপাশের সোফায় একপাশে আব্বু, তারপর ভাইয়েরা এবং জোহান। সবাই এমনভাবে বসে আছে যে জায়গার পরিমাণ খুব কম অবশিষ্ট আছে। মিতুল বুঝতে পারছে না ও কোথায় বসবে। ও একটা টুল এনে মায়ের পাশে বসলো। নাস্তার ব্যবস্থাও আছে এখানে। চা, কফি, বিস্কুট, স্যান্ডউইচ, সিঙ্গারা, সেমাই, পিঠা। পিঠারা মিতুলকে 1 কাপ কফি এগিয়ে দিল। মিতুল নিল। রেশমি চায়ের কাপে চুমুক দিয়ে একটু আয়েশ করে বললেন, বাচ্চারা এদিকে মনোযোগী হও। রেশমির কথা শুনে সবাই তার দিকে মনস্থির করল। জোহান বাংলা বুঝতে পারেনি, কিন্তু তাকেও মোবাইল রেখে মায়ের দিকে তাকাতে দেখা গেল। রেশমি বললেন, যে কারণে তোমাদের এখানে ডাকা হয়েছে, যদিও আমরা বড়রা এই ব্যাপারটা অনেক আগে থেকেই জানি। এ নিয়ে আমাদের মাঝে কথাবার্তা হয়েছে অনেক,
কিন্তু তোমাদের জানানো হয়নি। মিতুল কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রেশমি আন্টির দিকে। এটা তাহলে আড্ডা দেওয়ার আসর নয়। আড্ডার জন্য ডাকা হয়নি, ডাকা হয়েছে কোনো অজানা ব্যাপার জানানোর জন্য। কিন্তু কি সেটা? কি এমন কথা যেটা তারা জানে অথচ ওরা জানে না? মিতুলের চোখ হঠাৎ জোহানের উপর পড়ল। জোহানও হঠাৎ করে তাকালো ওর দিকে। ওকে তাকাতে দেখে নিজের ভ্রু নাড়ল জোহান। মিতুলের হঠাৎ হাসি পেল। দ্রুত চোখ সরিয়ে ফেলল জোহানের থেকে। তারপর আবার মনোযোগ দিল রেশমি আন্টির কথায়। রেশমি বললেন, আমি শুধু একা নই, আমরা অভিভাবকরা সবে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো, রেশমি বলতে গিয়ে একটু থামলেন। তার মাঝে একটা আনন্দ ঘন উত্তেজনা। একবার উপস্থিত সবার ভাবভঙ্গি দেখে নিয়ে বললেন, সেটা হলো মিতুলকে আমি আমার পুত্রবধূ করে নিব। রেশমি আন্টির বলা কথাটা কয়েকবার প্রতিধ্বনিত হলো মিতুলের কানে। প্রথমে বুঝতে একটু কষ্ট হলো, কিন্তু যখন বুঝলো তখন লজ্জায় লাল হয়ে গেল একেবারে। মাথা নুইয়ে ফেলল। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতি! এই জোহানটা সত্যিই মিতুলের চাপা উত্তেজনা ভাব, লজ্জা, আনন্দ মিলেমিশে একাকার। কি করবে কিছুই বুঝতে পারছে না। জোহান কি করে বলে দিল এটা? কি করে? উফ, সত্যিই জোহান একটা পাগল, লজ্জা শরমহীন একটা ছেলে। এত তাড়াতাড়ি এই কথাটা মমের কাছে জানিয়ে দেওয়ার কি দরকার ছিল? মিতুলের মাথায় হঠাৎ সারপ্রাইজ শব্দটি উদিত হলো। ভাবনার সুতো পেঁচাতে লাগলো মাথায়। এটাই কি তাহলে জোহানের দ্বিতীয় সারপ্রাইজ? এই সারপ্রাইজ দেওয়ার কথাই বলেছিল জোহান। এই জোহানটাকে নিয়ে সত্যিই ও আর পারে না। এত তাড়াতাড়ি ওদের কথা রেশমি আন্টিকে জানিয়ে দিল। মিতুলের আনন্দ উত্তেজনায় দিশেহারা লাগছে। ইচ্ছে করছে এক ছুটে রুমে চলে যায়। এখানে বসে থাকা ওর জন্য দুষ্কর হয়ে পড়ছে। নিজের এই লজ্জা মাখা মুখ তুলে তো কিছুতেই তাকাতে পারবে না। কি করবে? মিতুল মাথা নিচু করে বসেই রইল ধৈর্য ধরে। এর মাঝে আবারও শুনতে পেল রেশমি আন্টির কণ্ঠ। মিতুলকে আমি আমার জাইনের বউ করে ঘরে তুলব। মিতুলের লজ্জা মিশ্রিত আনন্দঘন অনুভূতি যেন দমকা হাওয়ার তাণ্ডবে সব লণ্ডভণ্ড হয়ে গেল। ঝাঁ ঝাঁ করে উঠল দোকান। থমকে গেল ও। কি বলছেন রেশমি আন্টি এটা? মিতুল চকিতে চোখ তুলে তাকালো রেশমি আন্টির মুখের দিকে। রেশমি আন্টির মুখে মুচকি হাসি, সেই সাথে মা আব্বুরও। মিতুলের মনে হলো কোনো এক দুঃস্বপ্নের সাগরে ভাসছে। ভাসছে না ঠিক, ও তলিয়ে যাচ্ছে সাগরের নিচে। দম বন্ধ হয়ে আসছে ওর। ভালো করে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য বুকটা হাহাকার করছে। মিতুল আতঙ্ক বিস্ময়গ্রস্ত চোখ নিয়ে জোহানের দিকে তাকালো। মিতুলের মুখ দেখে জোহানের দুশ্চিন্তা হলো। হঠাৎ করে মিতুলের মুখ এমন হয়ে গেল কেন? আর মমই বা কি বলল ব্রাদার মিতুলকে নিয়ে? মমের বলা বাংলা থেকে জোহান শুধু 3টা শব্দই ধরতে পেরেছে। তা হলো জাইন, মিতুল এবং ঘর। জোহান আশঙ্কা করল মম যাই বলুক না কেন ভালো কিছু বলেনি। ভালো কিছু বললে মিতুলের চাহনি চেহারা এমন হতো না। জোহান ওর পাশে থাকা নাবিলের দিকে কিছুটা মুখ এগিয়ে নিয়ে আস্তে করে বলল, কি নিয়ে কথা হচ্ছে ব্রাদার? মিতুল কি বললো আমার মম? রেশমির কথা শুনে নাবিল মিলানো বিস্মিত। হঠাৎ করেই শুনল এমন কিছু। নাবিল নিজের বিস্ময়াভিভূত ভাবকে কিছুটা সামলে নিয়ে জোহানকে বুঝিয়ে বলল, তোমার মম তোমার ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা বলছে। নাবিলও জোহানের মতো নিচু স্বরেই বলল কথাটা। জোহানের স্বাভাবিক চোখ জোড়া হঠাৎ জ্বলে উঠল। ও চকিতে তাকালো মিতুলের দিকে। মিতুল এখনও ওর দিকেই তাকিয়ে আছে, সেই আগের মতো। জোহান মিতুলের থেকে চোখ সরিয়ে মমের উপর দৃষ্টি ফেলল। মমের মুখে মিটিমিটি হাসি। জোহানের চোখ মমের পাশে ব্রাদারের উপরও পড়ল। ব্রাদারের চেহারা একেবারে স্বাভাবিক, কোনো বিস্ময়ের ছাপ নেই। জোহানের ভিতরটা হঠাৎ ক্রোধে জ্বলে উঠল। আর নিশ্চুপ স্থির বসে থাকতে পারল না ও। বসা থেকে দাঁড়িয়ে বেশ জোরালো কণ্ঠে বলে উঠল, ব্রাদারের সাথে মিতুলের বিয়ে মানে? এটা কোন ধরনের মজা চলছে এখানে? হঠাৎ করে ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা কোত্থেকে কিভাবে উঠলো? যেখানে মিতুলের বিয়ের কথা হবে আমার সাথে, সেখানে ব্রাদার কি করে সম্ভব এটা? লিভিং রুমে উপস্থিত থাকা সবার মুখ বিস্ময়ের কালো ছায়ায় ঢেকে গেল। রেশমির কথা শুনে মিতুল এবং জোহান যতটা না অবাক হয়েছে, জোহানের কথা শুনে এবার তার থেকে অনেক বেশি অবাক হলো ওদের ফ্যামিলি। রেশমি তো বিস্ময়ের ঘোরে দাঁড়িয়ে গেলেন। হোয়াট? মিতুলের ভিতর ভয়ের দানা ক্রমশ আরও দলা পাকিয়ে উঠছে। ভয়ে হাত পা সব কাঁপছে ওর।
রেশমি বিস্ময় অবিশ্বাসের জাল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। এইমাত্র ভুল শুনলেন মনে হচ্ছে, কিন্তু যা শুনলেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। তার ছেলে ঠিক এই কথাটাই বলেছে। রেশমির মন মানতে চাইছে না এটা। সে জানে জোহান এমন মজা করার ছেলে নয়। যেটা বলেছে সেটা সিরিয়াস। তারপরও তিনি মনকে বৃথা বুঝ দেওয়ার চেষ্টা করে বললেন, দেখো জোহান, এমন একটা মুহূর্তে মজা করো না তুমি। এটা একটা সিরিয়াস বিষয়, পাগলামো করো না এখানে। জোহান অশান্ত গলায় বলল, পাগলামো? কে পাগলামো করছে? আমি খুব সিরিয়াস হয়ে এই কথাগুলো বলছি মম। হঠাৎ করে কিভাবে ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা উঠতে পারে? ইটস ইম্পসিবল। মিতুল আমার, ওর বিয়ে হলে আমার সাথে হবে। সেখানে তুমি ব্রাদারের সাথে ওর বিয়ের কথা বলছো কিভাবে? জোহানের কথায় লিভিং রুমে উপস্থিত সবাই আগের থেকে আরও বেশি চমকিত হলো। মাহিরা এবং নাহিদ তো অবাক হয়ে তাকিয়ে আছে, মিতুলের দিকেও তাকাচ্ছে বারবার। মিতুল উপলব্ধি করতে পারছে মা বাবার দৃষ্টি ওর উপর এসে পড়ছে, কিন্তু নিজের একবার তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না। রেশমি স্তব্ধ হয়ে যাচ্ছে ছেলের কথায়। এসব কি শুনছে? তোমার কি মাথা ঠিক আছে? এসব কি বলছো তুমি? জোহান গলার স্বর আরও উচ্চ করে বলল, অবশ্যই আমার মাথা ঠিক আছে। মাথা তো খারাপ হয়েছে তোমাদের। কি করে তোমার ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা ভাবতে পারলে? মিতুলকে ভালোবাসলাম আমি, অথচ বিয়ের কথা উঠলো ব্রাদারের সাথে। কি করে হঠাৎ করে ব্রাদারের সাথে মিতুলের বিয়ের কথা ওঠার মানে কি? আমার চোখে তো কোনো মানেই ধরে দিচ্ছে না, কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি। মিতুলকে আমি ভালোবাসি, বিয়ে হবে আমার সাথে। এখানে ব্রাদার আসতে পারে না। রেশমির সর্বাঙ্গে রাগ ছড়িয়ে পড়ছে, হাত মুঠো হয়ে আসছে রাগে। তিনিও চেঁচিয়ে বলে উঠলেন, অনেক হয়েছে জোহান, অনেক বাড়াবাড়ি করে ফেলেছো তুমি। নিজের উচ্ছৃঙ্খলতা আর দেখিও না এখানে। আর কত মম? যখন যেটা করে সেরে তোমার কাছে উচ্ছৃঙ্খলতা মনে হয়? এটা মোটেও উচ্ছৃঙ্খলতা নয়। আমি শুধু তোমাদের ভুলটা দেখিয়ে দিচ্ছি। মিতুলের সাথে ব্রাদারের বিয়ের কথা বলায় তোমার ভুল হয়েছে। ব্রাদারের সাথে নয়, মিতুলের বিয়ে আমার সাথে হওয়া উচিত। বিকজ আই লাভ হার। মিতুলের ফ্যামিলির প্রত্যেকে ঘোর বিস্ময়ে ডুবে আছে। এখানের কথাবার্তা সব মাথার উপর দিয়ে যাচ্ছে যেন। মাহিরা মিতুলের দিকে তাকালেন আবার। মিতুল মাথা নুইয়ে বসে আছে, মুখ তোলেনি একবারও। লিভিং রুমে উপস্থিত সবার মাঝে বিস্ময় উত্তেজনা থাকলেও জাইনকে এর মাঝে খুবই শান্ত দেখালো। ও খুবই স্বাভাবিক। ও যে আগে থেকেই জানতো এমন হবে। রেশমি এবার কিছু বললেন না জোহানকে, শুধু রাগে ফুঁসলেন। জোহান রাগের মাঝেও নিজেকে শান্ত রেখে শান্ত কণ্ঠে বলার চেষ্টা করলো, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তোমরা আগে থেকে জানতে না। আমি জানাতে চেয়েছিলাম খুব শীঘ্রই। মিতুলদের বাসায় থাকাকালীন জানাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। যাক, কোনো ব্যাপার না। তোমরা আগে জানতে না, এখন তো জানো। সুতরাং ব্রাদারের সাথে নয়, আমার সাথে মিতুলের বিয়ে ঠিক করো। রেশমি নিজের রাগ আর ধরে রাখতে পারছেন না। তিনি তার স্বরে বলে উঠলেন, অসম্ভব, ভুলে যাও ওসব। এমনটা কখনোই হবে না। জোহান কষ্ট করে যে শান্তভাব ধরে রেখেছিল নিজের মাঝে, সেটা আর পারল না, বরং ওর রাগ আরও বেড়ে গেল। মমের মতোই তার স্বরে বলল, এমনটা কখনো হবে না কেন? সবটা জানার পরে কিভাবে এমন করতে পারো? তোমার ওসব মানি না আমি। তোমার পাগলামি ভালোবাসে কারো কিছু যায় আসে না। মমের কথায় হেসে উঠল জোহান। শ্লেষপূর্ণ হাসি বলল, এটাকে তোমার পাগলামের ভালোবাসা মনে হয় মম? জোহান মিতুলের দিকে তাকালো। মিতুল এখনো মাথা নুইয়ে বসে আছে। জোহান এগিয়ে এলো মিতুলের দিকে, কাছে এসে মিতুলের হাত ধরে দাঁড় করালো ওকে। আকস্মিক এমন ঘটনায় মিতুল আঁতকে উঠল। তাকাতে না চাইলেও একবার চোখ পড়ল সবার উপর। মা আব্বুর কঠিন মুখ দেখে ভয়ে মিইয়ে গেল ওর মন। মা আব্বুর কঠিন মুখে তাকিয়ে থাকার সাহস যে ওর নেই। ও দ্রুত চোখ সরিয়ে নিল। ঢোক গিলল ভয়ে, বুক ধুকপুক করছে। জোহান মিতুলের হাত ছাড়ল না, হাত ধরে রেখেই বলল, মিতুল, বলো সবাইকে, এটাকে আমাদের পাগলামের ভালোবাসা? মিতুল কি বলবে? ভয়ে সমস্ত শরীর কাঁপছে ওর। চোখ নিচু করে রাখা এবং ভয়ার্ত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না ও। এতটাই ভয় করছে যে কান্না পেয়ে যাচ্ছে। জোহান মিতুলকে নিশ্চুপ দেখে ধরে রাখা হাতটায় মৃদু ঝাঁকি দিয়ে বলল, মিতুল, বলে দাও তুমিও। মিতুল আবারও আটকে উঠল। চোখ পড়ে গেল জোহানের চোখে। জোহানের চোখে উত্তেজনা, কষ্ট, রাগ, ভয় সবকিছুর সংমিশ্রণ, সেই সাথে গভীর ভালোবাসা এবং ভরসাও দেখতে পেল চোখ দুটোতে। এই বাদামি চোখ জোড়ায় মিতুল এর আগে এত কিছু দেখেনি।
এত কিছু দেখতেও চায়নি। যা দেখতে চেয়েছিল তা কেবল আনন্দ, চঞ্চলতা আর ওর জন্য গভীর ভালোবাসা। আজ কেন এত কিছু দেখতে হচ্ছে? মিতুল নিজের চোখে কিছুই দেখাতে পারল না জোহানকে। জোহান ওর চোখে যেটা দেখতে পাবে সেটা হলো শুধু ভয়। জোহান মিতুলের চোখ পড়তে পারল, বুঝতে পারল মিতুল কিছুই বলতে পারবে না। জোহান বলল, ঠিক আছে, তোমাকে বলতে হবে না। জোহান আবারও লিভিং রুমের সবার দিকে তাকালো, সবার উদ্দেশ্যে বলল, আমরা একে অপরকে খুব করে ভালোবাসি। এই ভালোবাসার শুরুটা ছিল মিতুল কানাডা থাকতে। আমরা দুজন রিলেশনশিপে আছি দীর্ঘ সময় ধরে। এটা শুধু নামে রিলেশনশিপ নয়, আমরা বিয়েও করব। আমি মমের কাছে এটা জানাতে চেয়েছিলাম। হয়তো আমাদেরই ভুল ছিল, আমরা জানাতে বেশি সময় নিয়েছি। কিন্তু এখন তো তোমরা সবটা জানলে। যেখানে মিতুল আমাকে ভালোবাসে সেখানে আমার ব্রাদারকে বিয়ে করবে কিভাবে? মিতুল যাকে বিয়ে করবে সেটা আমি, ও শুধু আমাকেই ভালোবাসবে। ব্রাদার নয়, আমার আর মিতুলের বিয়ের বন্দোবস্ত করো। সিন ক্রিয়েট করো না আর। জোহানের কথার পর পরিবেশটা খুব নীরব হয়ে গেল। কেউ কিছু বলল না। মাহিরা উঠে এলেন মিতুলের কাছে, শান্ত কণ্ঠে বললেন, জোহান যা বললো তা কি সত্যি? তোমরা দুজন দীর্ঘ সময় ধরে রিলেশনশিপে আছো? মায়ের প্রশ্ন মিতুলকে আরও ভীত করে দিল। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দটা ভারী হলো আরও। মিতুল মায়ের কথার কোনো উত্তর দিতে পারল না। ভয় গলা থেকে স্বর কেড়ে নিয়েছে। ও শুধু মাথা নত করে দাঁড়িয়ে থাকলো। মাহিরা এর মাঝে মিতুলকে এক হাত ধরে টেনে নিজের দিকে ফেরালো। মিতুলের হৃদয়ে বজ্রপাতের ঝমকা লাগলো যেন। বেড়ে গেল হাত পায়ের কাঁপন। মাহিরার গলা কঠিন হলো, কিছু বলছো না কেন? যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। জোহান যা বলল তা সত্যি কি না? মিতুল কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। রেশমি জোহানের উদ্দেশ্যে বলে উঠলেন, মিতুল কানাডা থাকতে তোমাদের ভালোবাসা শুরু হয়েছিল। আর মিতুল কানাডা যাওয়ার আগে থেকেই আমি মিতুলকে জানিয়ে বউ করব ভেবে রেখেছিলাম। যদিও তখন এই ব্যাপারটা অতটা সিরিয়াস ছিল না। এ ব্যাপারে মাহিরার সাথে তখন আমার টুকটাক কথা হয়েছিল। মিতুলকে কানাডা ঘুরতে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল যাতে জাইনের সাথে ওর চেনা পরিচয় হয়, আমাদের ফ্যামিলিকে ভালো করে চিনতে পারে, জানতে পারে, আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে নিজেকে। নাইট ভাই এক একটি মেয়েকে কানাডা ছাড়তে নারাজ ছিলেন। আমি অনেক বুঝিয়েছি, ভরসা দিয়ে তাকে রাজি করিয়েছি। এসবের মূল উদ্দেশ্য ছিল কি? জাইন এবং মিতুলের বিয়েটাই মূল উদ্দেশ্য ছিল। মিতুলের এতক্ষণ শুধু ভয় ছিল, ভয়ের সাথে এবার জন্ম নিল রাগ আর ঘৃণাও। কানাডা ঘুরতে যাওয়া অনেক দিনের স্বপ্ন ছিল ওর। আজ যাক কাল যাক যেতই কানাডা। কিন্তু মা যখন ওর স্বপ্নটা অল্পতেই পূরণ দিয়েছিল, তখন ঘুণাক্ষরেও টের পায়নি ওর স্বপ্ন পূরণের পেছনে এসব ছিল। ও জানতো মা ওর স্বপ্ন পূরণ করছে, কিন্তু যদি জানতো কানাডা পাঠানোর পিছনে আসলে এসব গল্প আছে, তাহলে হয়তো কানাডা যাওয়া হতো না। মা আব্বু কি করে পারলো ওকে কিছু না জানিয়ে, ওর মতামত না নিয়ে এত দূর এগিয়ে যেতে? কেন জানালো না? আর কেনই বা এখন এই পরিস্থিতির সৃষ্টি হলো? এ ভুল কার? ওর আর জোহানের, নাকি তাদের? কার ভুলের জন্য কাকে মাসুল গুনতে হবে? এখন জোহানের কষ্ট হচ্ছে, থেমে যেতে চাচ্ছে গলা, কিন্তু এই পরিস্থিতি ঠিক না বানিয়ে সবার ভুল না শুধরিয়েও থামবে না। মম, এই ভুলটা কার ছিল? ভুলটা কি তোমাদের ছিল না? তোমরা কি একবারের জন্য জানিয়েছিলে ব্রাতের সাথে মিতুলের বিয়ে ঠিক করে রেখেছ? জানাওনি। তোমাদের ভুলের জন্য তো আমরা শাস্তি পেতে পারি না। রেশমি বললেন, হ্যাঁ, ভুলটা আমাদেরই। তোমাদের সবাইকে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। আমরা জাইন আর মিতুলের বিয়ের ব্যাপারটা সারপ্রাইজ হিসাবে রেখেছিলাম। সারপ্রাইজটা তোমাদের উদ্দেশ্যেই ছিল, কিন্তু যদি জানতাম এই সারপ্রাইজ রাখতে গিয়ে এমন কিছু হবে, তাহলে আগেই জানিয়ে দিতাম। আমার তো ধারণাতেই ছিল না তোমার আর মিতুলের মাঝে এমন কিছু হতে পারে। হ্যাঁ, দেখতাম, জানতাম তোমরা দুজন একটু বেশি ঘোরাঘুরি করতে একসাথে, কিন্তু তোমাদের মাঝে এমন কিছু হতে পারে সত্যি ভাবিনি আমি। আমার মাথায় ছিল শুধু জাইন এবং মিতুল, তাই তোমার ব্যাপারটা অতটা খেয়াল করিনি। আর এই খেয়াল না করার জন্যই তোমরা এত দূর চলে গিয়েছো। আমি চাই না এটার এতটুকু সামনে আগাক। তোমাদের দুজনের এই ব্যাপারটা এখানেই থামিয়ে দাও। তোমরা যেটাকে ভালোবাসা বলছো, ওটাকে ভালোবাসা বলে না, ওটা ছেলে মানুষই। আবেগে বশীভূত হয়ে আছো তোমরা, ওটা অল্পতেই ঠিক হয়ে যাবে। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে নড়ব না। জাইনের সাথে মিতুলের বিয়ে হবে। তোমরা তোমাদের মাথা থেকে ওসব ঝেড়ে ফেলে দাও। রিল্যাক্স, ফ্রেশ মুডে চলে আসো, ঠান্ডা মাথায় ভাবো, দেখবে সব ঠিকঠাক লাগবে। তোমরা তোমাদের এই সিদ্ধান্তে অটল থাকতে পারো না। এই বিয়ে হতে পারে না, এই বিয়ে হতে দেব না আমি।
তীব্র রাগের সাথে কথাগুলো বলেই জোহান ঘর থেকে বেরিয়ে যাওয়া দিল, কিন্তু দরজার কাছে গিয়ে থামলো আবার। পেছন ফিরে সরাসরি তাকালো মিতুলের দিকে, মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ মিতুল, মুখটা এমন করে রেখেছো কেন? কি ভাবছো এত? তুমি সবসময় আমার থাকবে, তুমি তো কেবল আমার লিটল অ্যাঞ্জেল। জোহান আর দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। এমন একটা মুহূর্তেও জোহানের কথা শুনে হৃদয়ে শুভ্র অনুভূতির পরশ অনুভব করল মিতুল। মনে মনে জোহানের কথার প্রত্যুত্তর দিল, হ্যাঁ, তোমার লিটল অ্যাঞ্জেল সবসময় তোমারই থাকবে। মিতুল দরজা থেকে চোখ সরিয়ে এনে সবার দিকে তাকিয়ে দেখল একবার, তারপর বলল, তোমরা ঠিক করছো না এটা? মাহিরা এতক্ষণ খুব কষ্টে নিজেকে সামলে রেখে সব কিছু শুনছিলেন। মেয়ের কথা শুনে সেটা আর পারলেন না, তার রাগ আর বাদ মানল না। শক্ত করে চেপে ধরলেন মিতুলের হাত, লিভিং রুম থেকে টেনে নিয়ে গেলেন ওকে। মাহিরা মিতুলকে টেনে নিয়ে এসে রুমে দরজা বন্ধ করলেন। জোহান যে কথাগুলো বলে গেল তা কি সত্যি? তুমি ভালোবাসো জোহানকে? মাহিরার কণ্ঠ ধীরে ধীরে আরও রুক্ষ হয়ে উঠছে। মিতুলের মাঝে ভীতি ছায়া চেয়ে আছে। ও নিজের ভয়ভীতিকে বাদ মানিয়ে কাঁপা গলায় উত্তর দিল, হ্যাঁ। মেয়ের কথা শুনে মাহিরা জোরে একটা চড় মারলেন মেয়েকে। মিতুলের মুখ অন্যদিকে হেলে যায়, সেই সাথে চোখ দিয়ে ঝরে পড়ে অশ্রুজল। মাহিরা আক্রোশপূর্ণ গলায় বললেন, এসবের জন্য কানাডা পাঠিয়েছিলাম তোমাকে, আমাদের মান সম্মান কিছু রাখলে না তুমি, সব ধুলোই মিশিয়ে দিয়েছো একেবারে। কানাডা গিয়ে প্রেম ভালোবাসা করে বেরিয়েছো, দীর্ঘ রিলেশনশিপ তোমাদের। মিতুল কাঁদছে, দু চোখ দিয়ে অনবরত ঝরছে অশ্রুধারা। বুকের ভেতর কষ্টে সব তিক্ত হয়ে যাচ্ছে। মিতুল নিজেকে আর সামলে রাখতে পারল না, অশ্রু নির্গত চোখে মায়ের দিকে ফিরে তাকালো। ভয় ভুলে গেল, বেমালুম অভিমান জর্জরিত রাগী তিক্ত গলায় প্রায় চেঁচিয়ে বলে উঠল, কি ভুল? জোহানকে ভালোবাসলে কি ভুল? হ্যাঁ, আমি জোহানকে খুব বেশি ভালোবাসি। কানাডায় গিয়ে প্রেম ভালোবাসা করে বেরিয়েছি ওর সাথে। কি হয়েছে তাতে? তোমরা কি আগে থেকে বলে দিয়েছিলে কাউকে ভালোবাসা যাবে না, কারোর সাথে রিলেশনে জড়ানো যাবে না? বলনি তো। তাহলে তাহলে এখন এত সমস্যা কেন? আমি জোহানকে ভালোবাসি, তাতে এত কি সমস্যা তোমাদের? মিতুল কথা বলা শেষ করতেই মাহিরা আরও জোরালো একটা চড় মারলেন মিতুলকে। ওর গাল কিছুটা রক্তিম হয়ে গেল। তোমার এত অধঃপতন হয়েছে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ভুলে গেছো সব শিক্ষা দীক্ষা? এতকাল কি শেখালাম তোমায়? মিতুল চোখ তুলে তাকালো মায়ের দিকে, দু চোখ অশ্রুসিক্ত লাল। মায়ের মুখে রাগের প্রতিফলন মিতুলের অতটা ভয় লাগলো না আর। ভয়ডো সব ভুলে গিয়ে কাঁদতে কাঁদতেই বলল, জোহানকে ভালোবাসলে যদি এতই সমস্যা হবে তোমাদের, তাহলে আগে কেন বলনি? আগেই বলে দিতে কাউকে ভালোবাসা যাবে না, কারো প্রেমে পড়া যাবে না। বলনি কেন? আর জাইনের সাথে যে আমায় বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আগে থেকেই করে রেখেছো, সেটা বা কেন জানাওনি? কানাডা যাওয়ার আগে জানতে এটা। তাহলে তাহলে জোহানকে ভালো না বাসার যথাসাধ্য চেষ্টা করতাম আমি। যেহেতু জানাওনি, তখন এই ভুলটা তোমাদের, আমার অথবা জোহানের নয়। আমাকে কিছু না জানিয়ে, আমার মতামত না নিয়ে হুট করে জাইনের সাথে বিয়ের কথা বললেই তো আমি জাইনকে বিয়ে করে নেব না? আমি জোহানকে ভালোবাসি, ওর সাথে বিয়ে হবে আমার। মাহিরা চাপা গর্জন করে ডেকে উঠলেন, মিতুল। মিতুল আগের মতোই বলল, বিয়ে করলে আমি ওকেই করব। মাহিরার চোখে রাগের পাশাপাশি অবিশ্বাসের ঘোরও লেগে আছে। তার মেয়ে তার মুখের উপর এরকম কথা বলতে পারে তা তার ধারণার বাইরে। জাইন, তোমার ভাই এসব কি বলে গেল? আমার তো পাগল পাগল ফিল হচ্ছে। কি বলে গেল ওইসব? রেশমি এখনও বিস্ময়ের জাল চিড়ে বেরোতে পারেননি। জাইন মমের হাত ধরে মমকে শান্ত করার উদ্দেশ্যে বলল, মম, কুল ডাউন। রেশমি শান্ত হতে পারলেন না। তার মুখ থামলেও ভিতরের অস্থিরতা রয়ে গেল। এমন কিছু হতে পারে এটা আসলেই কল্পনাতে ছিল না তার। জোহান মিতুলের মাঝে প্রেম ভালোবাসা সম্পর্কিত কিছু সৃষ্টি হতে পারে কখনো ভাবেননি তিনি। একসাথে মিতুল জোহানকে ঘুরতে দেখেছে অনেক। তার খারাপ লাগতো জোহানের সাথে মিতুলের এত ঘোরাঘুরি। তাই বলে সেই খারাপ লাগাটা এমন ছিল না। তিনি মিতুলকে বেশিরভাগ সময় জাইনের সাথে দেখতে চাইতেন, কিন্তু মিতুল জাইনের সাথে বেশি সময় না কাটিয়ে জোহানের সাথে থাকতো। এই ব্যাপারটা খারাপ লাগতো তার। মিতুল জাইনের সাথে বেশি কথা বলছে কিনা, ঘুরছে কিনা, এসব যাচাই করতে গিয়ে ওদিকে মিতুল এবং জোহানের মাঝে যে এমন কিছু সৃষ্টি হতে পারে সেদিকে একদম খেয়াল করেননি।
তার মাথায় সবসময় ছিল জাইন, মিতুল। আর তাছাড়া জোহানের যে মিতুলকে ভালো লাগতে পারে এমনটাও ভাবতে পারেনি। জোহান যেমন ছেলে, এত এত সুন্দরী মেয়ে ফ্রেন্ড যার, সে হঠাৎ মিতুলের প্রেমে পড়বে এটা ভাবাও যে একটু কষ্টকর।